ডিপিএল খেলতে গিয়ে বিকেএসপির মাঠেই হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পড়ানো হলো রিং সিসিইউতে স্থানান্তর। রেলপথে যাত্রায় 11 সিন্ধুর সহ দুটিতে বিলম্ব, যানজট এড়াতে আগেই ঢাকা ছাড়ছেন অনেকে, বাসে বেশি ভাড়ার অভিযোগ। কোথাও জাম নেই, কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু জাম হতে পারে। স্বাভাবিক সময় ভাড়া 500, 1200, 1500 টাকা চায়। 50 বছর পর সন্দ্বীপবাসী পেল ফেরি, দুর্ভোগের অবসান। উদ্বোধনে 6 উপদেষ্টার যোগদান, ভার্চুয়ালি বক্তব্য প্রধান উপদেষ্টার। জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে 9 জনকে হত্যায় 3 পুলিশ গ্রেপ্তার, পরিকল্পিতভাবে ইসলামপন্থীদের ক্রস ফায়ারে দেয়া হতো বললেন প্রসিকিউটর। এরদোয়ান বিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল তুরস্ক। নির্বাচনকে প্রভাবিত করতেই প্রতিদ্বন্দ্বীকে গ্রেপ্তার, অভিযোগ প্রধান বিরোধী দল। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। শম্পা, বাংলাদেশের বর্ষিয়ান তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান তিনি ডিপিএল এর খেলতে গিয়ে বিকেএসপির মাঠে ছিলেন এবং মাঠে থাকতেই বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। সেখান থেকে তাকে দ্রুত সাভারের হাসপাতালে নেওয়া হয়। তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং হার্টে রিং পরানো হয়েছে সাভারের এই হাসপাতালে। শাফিন, এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং বিসিবির প্রধান চিকিৎসক যিনি তিনি জানিয়েছেন যে বর্তমানে তামিমের যে শারীরিক অবস্থা সেটি অনেকটাই স্থিতিশীল আছে। নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে সহকর্মী ফারহান ইহসানের, আমরা দেখে আসবো সেটি। মোহামেডানের হয়ে ডিপিএল খেলছেন তামিম ইকবাল। সোমবার শাইনপুকুর ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে সাভারের বিকেএসপির মাঠে হাজির হয়েছিলেন তিনি। যথাসময়ে টসও করেন মোহামেডানের অধিনায়ক, নামেন ফিল্ডিংয়ে। হঠাৎই বুকে ব্যথা অনুভব, তারপর মুহূর্তেই মাঠ ছেড়ে দিতে হয়। গুরুতর অসুস্থ তামিম ইকবালকে দ্রুত নেওয়া হয় বিকেএসপির পাশের হাসপাতালে। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করানো হয়, রাখা হয় আইসিইউতে। দ্রুত চিকিৎসা শুরু হয় বাংলাদেশ সেরা ওপেনারের। এনজিওগ্রামে ধরা পড়ে তার হার্টে ব্লক। পরিস্থিতির অবনতি হলে হার্টে রিং পরানো হয়। তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়। ঢাকা থেকে ইতোমধ্যেই তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী হাসপাতালে পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের অসুস্থতার খবরে স্থানীয় ক্রিকেটারদের মাঝেও নেমে আসে শঙ্কার ছায়া। তাদের সবার প্রার্থনা দ্রুত সেরে উঠুক সবার প্রিয় তামিম। ফারহান ইহসান, এখন, ঢাকা। তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাতে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান শাওন। শাওন, জানাবেন তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে চিকিৎসকদের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ঢাকায় আনার প্রক্রিয়া কতদূর? শাফিন, কিছুক্ষণ আগেই তামিম ইকবালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখানে ব্রিফ করেছেন যে তার চিকিৎসকরা, যারা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, তারা কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং সেখান থেকে আমরা তার সর্বশেষ যে অবস্থাটা জানতে পেরেছি। বর্তমানে তার হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং তাকে সিসিইউ যে কার্ডিয়াক ইউনিটটা সেখানে রাখা হয়েছে এবং সেখানে পরিবারের সদস্যরা তামিমের পাশে আছেন এবং আমরা দেখতে পেরেছি এখানে বোর্ডের যারা রয়েছে, বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে সিইও এবং অন্যান্য যে বোর্ড পরিচালকরা, তারাও কিন্তু আসলে ঢাকা থেকে ছুটে এসেছেন। আপনি যেটা জিজ্ঞেস করলেন বা আপনি যেটা জানতে চেয়েছেন যে ঢাকায় নেওয়ার প্রস্তুতি কতটা, আমি যতদূর কথা বলে জানতে পেরেছি, এক ডিরেক্টরের সাথে আমার কথা হচ্ছিল, তাদের ভাষ্যমতে এখানকার ডাক্তাররা বলেছে যে কিছুটা সময় লাগবে, 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে অ্যাটলিস্ট তামিমের যে শারীরিক অবস্থা সেটা আরেকটু স্টেবল হতে, এবং সেটার পরে আসলে পরিবার
থেকে জানতে চাওয়া হবে, পরিবারের কাছে জানতে চাওয়া হবে তাকে ঢাকায় নিতে চায় কিনা, অথবা এখানে আজকে রাতটা রাখা হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্তগুলো পরিবারের সাথে আলোচনা করে নেওয়া হবে। তবে ডাক্তারের কথা মতে আমরা কিছুটা আশাবাদী হতেই পারি, কারণ ডাক্তার বলেছে যে আগে যে অবস্থা ছিল এবং সেই অবস্থা থেকে বেশ উন্নতির দিকে তামিম ইকবাল বর্তমানে রয়েছেন সাভারের কেপিজি হসপিটালে। এবং হসপিটালে তাকে যখন আনা হয়, ডাক্তার বলছিল যে বিসিবিতে যে লোকাল যে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা খুব ভালো দেওয়ার কারণে আসলে তামিম ইকবালের এখন পর্যন্ত তিনি উন্নতির দিকে রয়েছেন। এবং প্রথমের দিকে যে কন্ডিশনটা ছিল, প্রথমে তার একটা মাইনর অ্যাটাক হয়েছিল, এরপরে যখন এখানে নিয়ে আসা হয় তাকে ঢাকায় নেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু পরে আরেকটি অ্যাটাক, ম্যাসিভ হার্ট অ্যাটাক তার হওয়ার কারণে তাকে ঢাকায় নেওয়া হয়নি এবং সিদ্ধান্ত পরিবর্তন আনা হয়। এবং ডাক্তার জানানো হয় যে এই মুহূর্তে হেলিকপ্টার আনা হলেও এই মুহূর্তে তামিম ইকবাল জার্নি করার মতো পরিস্থিতিতে নাই। তারপরে আসলে এখানেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে তামিম ইকবালের যে রিংটা প্রতিস্থাপন করা হবে সেটা এখানেই করা হবে এবং শেষ পর্যন্ত এখানেই করা হয়েছে। আর এনজিওগ্রামের রিপোর্টে যা আমরা জানতে পেরেছি, এনজিওগ্রামে দুটো ব্লক প্রাথমিক ধরা পড়েছে তামিম ইকবালের, একটি 100% আরেকটি আংশিক ব্লক। যে 100% ব্লকটা ধরা পড়েছে সেটিতে আসলে রিং প্রতিস্থাপন করা হয়েছে এবং এখন তার শারীরিক অবস্থা বেশ উন্নতির দিকে। আর সকালবেলা আসলে আজকে ম্যাচ ছিল মোহামেডানের শাইনপুকুরের বিপক্ষে, সেই ম্যাচের টসটাও করেছেন তামিম ইকবাল। অ্যাজ এ অধিনায়ক হিসেবে তিনি টস করেছেন এবং টসের পর তিনি যখন ড্রেসিং রুমে এসেছেন তখন থেকে আসলে বুকে তিনি ব্যথা অনুভব করা শুরু করেন এবং তিনি সেখানকার তাদের যে ফিজিও রয়েছে, দলের যে ফিজিওকে জানান তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছে সে। এরপরে ফিজিও সেখানে একটা প্রাথমিক চিকিৎসা দেয় এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে তার অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে এবং সময় যত গড়িয়েছে তখন সেখানে আর সময়টা অপচয় না করে তাকে এই সাভারের বিকেএসপির ঠিক পাশেই, আমি যদি ধরি 500 মিটারের মধ্যে অবস্থিত এই কেপিজে হসপিটাল, এই হসপিটালে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে ডাক্তাররা আসলে তৎক্ষণাৎভাবে তার চিকিৎসা করে এবং সেই চিকিৎসার মাধ্যমে তামিম ইকবালের অবস্থাটা বেশ ভালো অবস্থানে। আমরা জানতে পেরেছি আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনিও তামিমের অবস্থার খোঁজ খবর রাখছেন এবং পর্যবেক্ষণ করছেন যে ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা। এছাড়াও আমাদের যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও খোঁজ খবর নিয়েছেন এবং এখানে এসে আমরা দেখতে পেরেছি বিসিবির সকল পরিচালক, প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য যে বোর্ড ডিরেক্টর ফাহিম স্যার থেকে শুরু করে আকরাম খান, তামিম ইকবালের চাচা এবং তামিম ইকবালের ভাই, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তামিম ইকবালের স্ত্রী তিনিও এসেছেন। আসলে তামিম ইকবালের পাশে তারা রয়েছে এবং তামিমকে যে সিসিইউতে রাখা হয়েছে সেখানেই তারা অবস্থান করছে। তো এই ছিল আসলে সাভার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আপনারা পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাদের জানাবো। রেদওয়ান, আপনি থাকবেন সেখানে। সহকর্মী রেদওয়ান শাওন যুক্ত হয়েছিলেন সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতাল থেকে, জানাচ্ছিলেন তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ। এদিকে দেশের জনপ্রিয় এই ক্রিকেটারের হঠাৎ অসুস্থতায় শঙ্কা নেমেছে তামিমের প্রতিবেশী স্বজন ভক্তদের মাঝে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী হোসাইন জিয়াদ। তামিমের অসুস্থতার খবরে ভক্ত সমর্থকরা নিশ্চয়ই শঙ্কায় পড়েছেন, তাদের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? শাফিন, মূলত বাংলাদেশের ক্রিকেটের গর্ব বলা চলে এবং লক্ষ কোটি ক্রিকেট অনুসারীর ভালোবাসার নাম কিন্তু তামিম ইকবাল। এই চট্টগ্রাম থেকেই তার উত্থান। চট্টগ্রামে আমি এখন যেখানে দাঁড়িয়েছি, সাবেক এম এ আজিজ স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই খেলেই তিনি জাতীয় দলের স্থান পেয়েছেন। এখানে দীর্ঘ সময় তিনি পার করেছেন। এখানকার যারা ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক রয়েছেন তাদের সান্নিধ্যেই তিনি জাতীয় দলে খেলার সুযোগটি পেয়েছিলেন। আমরা আজকে এই স্টেডিয়াম থেকে 500 গজের মতো দূরে তার যে বাসা, সেই বাসা গিয়েছি। শুনশান নীরবতা একেবারে, যারা প্রতিবেশী রয়েছেন এবং এখানে যারা আছেন এই সবাই আসলে এক ধরনের উদ্বিগ্ন, সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন এবং সবাই হতাশ বলা চলে যে এই 36 বছর বয়সে আসলে এই ধরনের একটি সংবাদ তামিম ইকবালের শুনতে হবে তারা একেবারেই আশা করেননি। বিশেষ করে এই মুহূর্তে একটু বলে রাখি যে এখানে যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, যারা নতুন করে খেলছেন, তারা সবাই আসলে তার জন্য দোয়া করছেন ওই লক্ষ কোটি অনুসারীর মতো। এবং তারা যেটি বলছিলেন যে অল্প কিছুদিন আগে চট্টগ্রাম ক্রিকেটকে বাঁচানোর জন্য, ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার জন্য একটি সংগঠন হয়েছে, সেই সংগঠনের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন কিন্তু তামিম ইকবাল। তারপর থেকে এখানে যারা উঠতি ক্রিকেটার রয়েছেন, যারা মেধাবী
ক্রিকেটার রয়েছেন তাদের খোঁজখবর তিনি নিয়মিত নিচ্ছিলেন, কিভাবে তাদেরকে জাতীয় পর্যায়ে নেওয়া যায় কিংবা আরও ভালো প্রশিক্ষণ কিভাবে তাদেরকে দেয়া যায় এবং বিসিবির সাথে যোগাযোগ করে যাদের যেই সমস্যা বা এখানকার ক্রিকেটের যে সমস্যা সেই বিষয়গুলো তিনি আসলে দেখভাল করছিলেন, শুরু করেছিলেন। তো সব মিলিয়ে আসলে তার জন্য সবাই আশাবাদী ছিল যে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটার নিঃসন্দেহে চট্টগ্রামের আইকন, বাংলাদেশের আইকন, এই ধরনের একজন ক্রিকেটার যখন এখানে এভাবে নতুন করে দায়িত্ব নেয় তখন এখানের মানুষের মধ্যে আসলে আশা জন্মেছিল। তো হুট করে আজকে আসলে এই সংবাদের পর সবাই এক ধরনের হতাশা এবং তারা বলছিলেন যে একজন খেলোয়াড় এই মুহূর্তে এই 36 বছর বয়সে তাদের আসলে অনেক বেশি ফিট থাকার কথা, সেই জায়গায় আসলে হঠাৎ করে এই ধরনের একটি অসুস্থতার মুখে পড়ে তিনি পুরো বলা যায় চট্টগ্রামের ক্রিকেটে একটি অপূরণীয় ক্ষতির আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছেন এবং এখানে যারা রয়েছেন তারা দোয়া করছেন এবং তারা বলছেন যে যতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব সবাই আসলে দেখছেন যাতে দ্রুত আসলে চিকিৎসা সেবাটি নিশ্চিত করার দাবিও তারা একই সাথে করছেন এবং সবাই আশা করছেন যে দ্রুত আসলে তামিম সুস্থ হয়ে আবার ফিরে আসুক, আবার লাল সবুজের পতাকায় ফিরে আসুক তামিম। তাদেরকে যেভাবে আসলে এখানে খেলোয়াড়দেরকে তিনি প্রশিক্ষণের খোঁজখবর দিচ্ছিলেন সেই বিষয়টি অব্যাহত থাকুক, দেশের ক্রিকেটের অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটি চাচ্ছিলেন। এই এম এ আজিজ স্টেডিয়াম বর্তমানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম করা হয়েছে এটিকে এবং এই মাঠে খেলেই আসলে তিনি জাতীয় দলের স্থান পেয়েছিলেন। 2007 সালে তিনি অভিষেক হয়েছিল তার জাতীয় দলের ক্রিকেটে। এরপর অনবদ্যভাবে আসলে 10,000-এর বেশি রান করার যে অভিজ্ঞতা, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি 3 ধরনের ক্রিকেটে যার সেঞ্চুরি রয়েছে, যিনি দেশের হয়ে বারবার খেলেছেন, দেশের হয়ে প্রথম টেস্ট যিনি জিতিয়ে এনেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তো সেই স্মৃতিগুলো আসলে সবাই এখন স্মরণ করছেন তামিমের হয়ে এবং সবাই আসলে দোয়া করছেন যাতে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে আবারও খেলার মাঠে তিনি ফিরে আসেন তামিম ইকবাল হয়ে। শাফিন। তামিম ইকবালের অসুস্থতার খবরে পিতৃভূমি চট্টগ্রামে ভক্ত সমর্থকদের শঙ্কার খবর জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ। এবারে অন্যান্য প্রসঙ্গ। চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। আসামি পলাতক থাকায় বাদী পক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করে। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত 19 জানুয়ারি তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন একই আদালত। গত বছরের 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব আল হাসান সহ 4 জনকে আসামি করে মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগম। শম্পা, ইতিমধ্যে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে এবং ঈদে বাড়ি ফেরাও শুরু হয়েছে। রেলের এই যাত্রা শুরু হলো আজ থেকে। আজকে প্রায় সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গিয়েছে। উচ্ছ্বসিত যাত্রীরা তারা জানিয়েছেন যে এবারের ব্যবস্থাপনা বেশ ভালো, তবে 11 সিন্ধুর প্রভাতী এবং বুড়িমারি এক্সপ্রেস 1 থেকে 1.5 ঘন্টা বিলম্ব করে ছেড়েছে। শাফিন, এই কারণে কিন্তু যারা যাত্রী আছেন তারা কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছেন, যদিও কর্তৃপক্ষ বলছে যে গত বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তির। এ ব্যাপারে কিন্তু স্টেশন ম্যানেজার যিনি আছেন তিনি জানিয়েছেন যে ইঞ্জিন সংকট এবং গোলযোগের কারণেই এমন এই বিলম্বের ঘটনাটি ঘটেছে। নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে সহকর্মী সিফাত শাহরিয়ারের, আমরা দেখে আসবো সেটি। প্রকৃতি তখনও চোখ মেলেনি। কমলাপুরের প্ল্যাটফর্মে সূর্যের আলো পৌঁছানোর আগেই হাজির উত্তরের যাত্রীরা। ভোর 6টায় রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের ঢাকা ছাড়ার মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের রেলের ঈদযাত্রা। সকালের পর সময়ের সাথে বাড়তে থাকে যাত্রী চাপ, ছোটাছুটি আর কোলাহল বাড়ে দুপুর থেকে। পরিবার প্রিয়জন নিয়ে সম্পর্কের টানে এই যাত্রা, ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। কালকে রাত থেকে আমি ঘুমাইতে পারি না, কখন বাসায় যাব ওই এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমার ভালো লাগছে, আমার স্কুল বন্ধ দিছে 1 মাস হয়েছে, 10 দিনের ভিতরে আমি যাচ্ছি। যে সবার সাথে, সব কাজিনদের সাথে দেখা হবে, ওইখানের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, আনন্দ তো এটাই। সপরিবারে যাচ্ছি, নিরাপত্তাও ভালো, ট্রেনের সময়সূচিও ভালো, সব ধরনের সুবিধা ভালো পাচ্ছি আর কি। টিকিটটা যখন পাওয়া হয় তখনই অর্ধেক আনন্দ মনে করেন যে হয়ে যায়, বিরাট একটা স্বস্তি, নিরাপদে যাওয়া যাবে।
তবে অভিযোগ উঠেছে বগির ভেতরের অপরিষ্কার পরিবেশ নিয়ে। এই যে ঈদের একটা স্বাস্থ্যকর পরিবেশ না, আপনার কোচগুলো যেটা মেরামত করা প্রয়োজন মেরামত করতে হবে, বা আসনগুলো ধুলো বালি, এই যে ফ্যানগুলো ঠিক নেই। সকাল থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী ছেড়েছে 1 ঘন্টা দেরিতে, আর লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস দেরি করে 1.5 ঘন্টা। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছে, ইঞ্জিন সংকট ও গোলযোগের কারণে এমন বিলম্ব। বিষয়টা হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এই ইঞ্জিন স্বল্পতার কারণে, ইঞ্জিনের কারণে 1.5 ঘন্টা লেটে ছেড়ে গেছে। এখন সেটা কানেক্টিং ইঞ্জিন ছিল, ওই যে ট্রেনটা আসছে সেটা আসি আবার বুড়িমারি থেকে ট্রেনটা আসার পরে সেই ইঞ্জিনটা দিয়ে কাজ করে চলে গেছে, যার জন্য 1.5 ঘন্টা লেটে গেছে। সোমবার 43টি আন্তনগর ও 25টি মেইল কমিউটার ঢাকা ছাড়বে। শুরু হয়েছে ফিরতি যাত্রার 3 তারিখের আগাম টিকিট বিক্রিও। অনলাইনে টিকিট কাটার লড়াইয়ে হেরে যাওয়া যাত্রীরা যাচ্ছেন স্ট্যান্ডিং টিকিট কেটে। এমন প্রতিটি আন্তনগর ট্রেনেই রয়েছে 25% টিকিট কেটে এভাবে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ। দাঁড়িয়ে হোক কিংবা বসে ঈদ আনন্দে বাড়ি ফেরাই যেখানে মুখ্য প্রত্যাশা, ঈদ আনন্দে সবার সাথে সামিল হওয়া। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। জানছিলাম ট্রেনে ঈদযাত্রার খবরাখবর, এবারে সড়কে ঈদযাত্রার প্রসঙ্গ। সড়কে যানজট এড়াতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন পরিবারগুলো, চাপ বাড়ছে মহাসড়কগুলোতে, এতে সৃষ্টি হচ্ছে যানজটের। ঈদযাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। শুরুতেই যাব ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সম্পা, আমি রয়েছি ময়মনসিংহের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরখাই বাজার এলাকায়। এখানে আপনাকে একটু দেখাতে চাই যে আমার পেছনের দিকে 11টার দিকে যখন আমরা সংযুক্ত ছিলাম, সেখানে কিন্তু এই মহাসড়কে কিন্তু সারিবদ্ধভাবে বালি বোঝাই ট্রাকগুলো কিন্তু দাঁড়িয়েছিল এবং সেই খবরগুলি আমরা কিন্তু জানাচ্ছিলাম। তার পরবর্তীতে যেই কারণে কিন্তু দীর্ঘ সময় যানজট এবং এই যে ঈদ সময়টায় এসে কিন্তু দুর্ঘটনার কবল পড়তে হয় সাধারণ যাত্রীদের। পরবর্তীতে দুপুরের পর আমরা দেখতে পেরেছি পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এসে কিন্তু সেই ট্রাকগুলোকে সরিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু এখন মহাসড়কে কর্তব্য পালন করছেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কিন্তু কাজ করছেন। বিভিন্ন নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট তো রয়েছে, মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে, সেগুলোতে তারা অবস্থান গ্রহণ করছেন এবং কোনোভাবেই যাতে যানজট সৃষ্টি না হয় সেই বিষয়ে কিন্তু প্রশাসন এখন তৎপর হয়েছেন। আমরা সারাদিনই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঘুরেছি, বিশেষ করে আন্তর্জাতিক বাস টার্মিনাল রয়েছে, ব্রিজ বাস স্ট্যান্ড এলাকা, ঢাকা বাইপাস এলাকা, চুরখাই এবং ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকা সব ভালুকা বিভিন্ন এলাকাগুলোতে আমরা খোঁজ নিয়েছি এবং গিয়েছি। সেখানে দেখার পর যেটা দেখেছি যে এবারের ঢাকা ময়মনসিংহ সড়কে আসলে খুবই বিশৃঙ্খলা ছিল, বিশেষ করে যানজট এবং রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করার মতো একটা বিশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু দুর্ভোগটাও কিন্তু বাড়ছে। ঈদের আগে যাতে নির্বিঘ্নে সাধারণ যাত্রীরা তারা ঘর ফেরা যারা যাত্রী রয়েছে তারা যেন পরিবারের সঙ্গে ঈদ করে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেই আশাটি কিন্তু ব্যক্ত করেছে সাধারণ যাত্রীরা। এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ যত আইনশৃঙ্খলা বাহিনী ইউনিট রয়েছেন তারা কিন্তু একেবারে শেষ সময় পর্যন্ত তারা কিন্তু এই সড়কে থাকবেন এবং সড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা তারা কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা ময়মনসিংহ সড়ক দিয়ে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন যানবাহন কিন্তু এখানে চলাফেরা করে এবং যারা মূলত একটু ঈদের আগেই বাড়িতে ফিরতে চাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা থেকে কিন্তু বাড়ি ফেরা শুরু করেছেন এবং ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন হয় এবং সুষ্ঠুভাবে আবার যেন তারা কর্মস্থলে ফিরে যেতে পারে, এমনটাই কিন্তু সাধারণ যাত্রীরা দাবি করছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সব আমার কাছে সর্বশেষ। সড়ক ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবারে চলে যেতে চাই সহকর্মী কাউসার আহমেদের কাছে। কাউসার, প্রতি বছরই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এবার ভোগান্তি কমাতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন।
12টার সংবাদে আমরা জানাচ্ছিলাম যে এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা পার্কিং এর কারণে থেমে থেমে প্রায় 500 মিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। সেটা কিন্তু হাইওয়ে পুলিশের চেষ্টায় সেটি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখানে যে সমস্ত সিএনজি চালিত অটোরিকশা বা ট্রাক যেগুলো পার্কিং করা ছিল সেগুলো কিন্তু এই হাইওয়ে পুলিশের চেষ্টায় সেগুলো অপসারণ করা হয়েছে। এতে করে উত্তরে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তারা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। আর এর আগে আমরা কিন্তু 12টার সংবাদে জানাচ্ছিলাম যে এখানে যে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছিল তখন কিন্তু আধা থেকে 1 মিনিটের সড়ক উত্তরের মানুষদের যেতে 5 থেকে 10 মিনিট সময় লেগেছে। এতে করে প্রচন্ড রোদে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আর এদিকে এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের উদ্যোগে মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 750 পুলিশ আগামীকাল থেকে দায়িত্ব পালন করবে 3 শিফটে। আর এছাড়াও কিন্তু অতিরিক্ত 6টি রেকার রাখা হয়েছে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে, যাতে যদি কোনো যানবাহন দুর্ঘটনা বা অকেজো বা বিকল হয়ে পড়ে সেগুলো তাৎক্ষণিক সরাতে পারে। আর এছাড়াও মহাসড়কে যাতে কোনো আগুন লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিসও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা রয়েছেন। আর এছাড়া আমরা লক্ষ্য করেছি যে বেলা যতই গড়াচ্ছে ততই এই মহাসড়কে বিশেষ করে উত্তরমুখী লেনে যানবাহনের চাপ বাড়ছে। আর এছাড়াও ঘরমুখী মানুষের চাপও কিন্তু আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডে লক্ষ্য করেছি যে ঘরমুখী মানুষের চাপও বেড়েছে। আর এদিকে গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 22,300 যানবাহন পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ে যানবাহন পারাপার হয়ে থাকে 18 থেকে 20,000। আর এছাড়াও যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে দুই পাশে 12টি বুথে টোল আদায় করা হলেও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে 18টি বুথে টোল আদায় করা হবে। আর এছাড়াও কয়েকজন বাস চালক জানিয়েছেন যে তারা কিন্তু এখন পর্যন্ত এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে 13.5 কিলোমিটার সড়কটি রয়েছে সেখানে যানজটের সংখ্যা করছেন। তারা বলছেন যে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে 4 লেনের নতুন সড়কটি রয়েছে সেখানে মার্কিং করা নাই এবং পাশের যে কাঁচা রাস্তা সেটি ভারী কোনো যানবাহন গেলে দেবে গিয়ে উল্টে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঈদ যাত্রার সবশেষ তথ্য। সড়কে যাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। সকালে সন্দ্বীপের উপজেলা পরিষদে উপদেষ্টাদের একটি বহরের সাথে উদ্বোধনী সমাবেশে ভার্চুয়ালি যোগদান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন স্বপ্নের বাস্তবায়নে সন্দ্বীপবাসীর প্রত্যাশা, এই সেবার মধ্য দিয়ে ঘুচে যাবে দ্বীপের অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্যসেবার নানা সংকট। তবে প্রতিকূল আবহাওয়া আর অবকাঠামো সংকটে এই ফেরি নিয়মিত চালানো যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 6 উপদেষ্টার বহর নিয়ে প্রথমবার সন্দ্বীপের উপকূলে এসেছে কপোতক্ষ ফেরি, যা দেখতে তীরে ভিড় করেছে উৎসুক মানুষের দল। চারিদিকে সাজ সাজ রব, যেন উৎসবের আমেজ। দীর্ঘদিনের স্বপ্নের এমন আনুষ্ঠানিক যাত্রা দেখে নদী তীর জুড়ে লেগেছে আনন্দের ঢেউ। সীতাকুণ্ড প্রান্ত থেকে ফেরিতে চড়ে সকাল 10টায় সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছান 6 উপদেষ্টা। ঘাটে নেমে শেষ করেন উদ্বোধনের আনুষ্ঠানিকতা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দ্বীপবাসীর সাথে যোগ দেন উদ্বোধনী সমাবেশে। দীর্ঘ 50 বছরেও যে সেবা চালু করা যায়নি সেটি মাত্র 7 মাসে সম্ভব হয়েছে। সন্দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগই নয়, এর সাথে মৎস্য, কৃষিসহ বিভিন্ন খাতে লাগবে পরিবর্তনের ছোঁয়া। এটা কিন্তু খুব কঠিন, সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। কিন্তু এইটা এখনও কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে। বর্ষাকালে কি হবে আমরা তো জানি না। আমরা এবার একটা ঘোষণা দিচ্ছি, সেটা আপনাদের হয়তো পছন্দ হবে, যে আমরা যেটা আগে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল মে মাস থেকে, সেটাকে আমরা এগিয়ে এনে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন, 65 দিনের পরিবর্তে 58 দিন করেছে। ফেরি সার্ভিস চালুতে কেবল 100 বছরের দুর্ভোগ দুর্দশার অবসান নয়, দ্বীপবাসীর মনে উঁকি দিচ্ছে নানা সম্ভাবনার গল্প। এর মধ্য দিয়ে পণ্য মালামাল পরিবহন যেমন সাশ্রয়ী ও গতিশীল হবে, তেমনি কমবে সমুদ্রপথে জরুরি রোগী মারা যাওয়ার মতো ঘটনাও। এরই মধ্যে ফেরিকে ঘিরে চালু হয়েছে বাস সার্ভিসও। আমরা চাচ্ছি এটা কন্টিনিউ চলক। সন্দ্বীপবাসীর জন্য এটা একটা বিশেষ একটা দিন আজকে। মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারবে, বিশেষ করে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটা একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। শিল্পায়ন করতে পারি, তাহলে সন্দ্বীপের মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে।
এই সেবা চালু হলে আবহাওয়ার কারণে বছর জুড়ে উত্তাল সাগর পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি উপকূলে ফেরিঘাটের অবকাঠামো নিয়েও আছে শঙ্কা। তবে এ নিয়ে বিকল্প পরিকল্পনা আছে সরকারের। এখন আমরা টেম্পোরারি দিয়েছি 2 মাসের জন্য, 2-3 মাস, এরপরে সম্ভব হবে না এই পরিচালনা, তখন আমরা আপনাদেরকে টেম্পোরারি মানে অস্থায়ীভাবে আপনাদেরকে আমরা ফ্রি কাজ দেব। সেখানে আমাদের গাড়ি আসতে পারবে না, কিন্তু লোকজন আসবে। আপাতত চালু হলে ফেরি দিনে 2 বার চলাচল করবে। পারাপারে যাত্রীদের গুনতে হবে 80 থেকে 100 টাকা, আর ছোট বড় যান ভেদে তা হবে 400 থেকে 5700 টাকা। দুর্গম দ্বীপ সন্দ্বীপের সাথে চট্টগ্রামের এই নতুন সংযোগ নিঃসন্দেহে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটি মাইল ফলক। এই ফেরি সার্ভিসের মধ্য দিয়ে সন্দ্বীপে জলকাদা মারানো যাত্রার যেমন অবসান হবে, তেমনি বিকশিত হবে সম্ভাবনাময়ী এই দ্বীপের নানা ক্ষেত্র। তবে উত্তালে এই নৌরুটে বছর জুড়ে এই ফেরি সার্ভিস চালানোর চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি মাথা ব্যথায় রাখবে এই ফেরি সার্ভিসকে ঘিরে উপকূলীয় এলাকায় নির্মিত নানা অবকাঠামো ও সড়ক টিকিয়ে রাখার বিষয়গুলো। তবে সব কিছুকে ছাপিয়ে এই প্রকল্প দীর্ঘমেয়াদে সফলতা পাবে, এমনটাই প্রত্যাশা সন্দ্বীপবাসীর। ফয়সাল কলিম, এখন সন্দ্বীপ, চট্টগ্রাম। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সংগ্রামকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছিল। বাংলাদেশে স্বৈরাচার আসতে পারে, কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে না। পরাজিত শক্তির দোসরদের হাতে প্রচুর টাকা। এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই। তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নানা বিষয়ে তারা করছে। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। রাজধানীর বিপণী বিতান ও মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরও জানতে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, রোজার শেষ দিকে ঈদের কেনাকাটা তুঙ্গে, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? শাফিন, আজ 23 রমজান গড়িয়েছে। ইতিমধ্যে 20 রমজানের পর থেকে আমরা দেখে আসছি যে ঈদের যে কেনাকাটা সেটি আরও বেশি বেড়েছে। শুরুর দিকে থেকে ঈদের কেনাকাটা চলছিল, তবে 20 রমজানের পর থেকে আরও বেশি বেড়েছে। হাতে আর সপ্তাহখানেক সময় আছে। একটি বিষয় বলে রাখি যে ঈদের শেষ সপ্তাহে বিশেষ করে ব্যবসায়ীদের একটি বড় উপলক্ষই থাকে, যে বড় একটা বাণিজ্যিক যে লক্ষ্যমাত্রা সেটা নিয়ে থাকে। বরাবর অন্যান্য বছর মতো এবারও ব্যবসায়ীদের তাদের একটি লক্ষ্য রয়েছে যে তাদের যে ব্যবসায়িক যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবার সেটি তারা আশা করছেন। ঈদের শেষ সপ্তাহের যেহেতু আজকের বলা যায় যে শুরুর দিন, সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের ঈদের শেষ সপ্তাহে যে বেচা বিক্রি সেটির কাউন্টডাউন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। তারা খুবই আশাবাদী যে এর আগে যা হয়েছে তা হয়েছে, কিন্তু এরপর থেকে তাদের বাণিজ্যিক যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আমরা রাজধানীর পান্থপথে যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স আছে সেখানে অবস্থান করছি। সেখানে এসে ব্র্যান্ড শপ থেকে শুরু করে সাধারণ যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে আমরা গিয়েছি। সেখানে দেখেছি যে যারা ক্রেতা তারা তাদের পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন যে এবার সামনে যেহেতু ঈদে গরমকাল পড়ছে, একই সঙ্গে পহেলা বৈশাখ পড়ছে, সেক্ষেত্রে মানুষের বিশেষ করে যা পুরুষ মানুষ তাদের চাহিদার শীর্ষে রয়েছে পাঞ্জাবি। এছাড়াও যারা বৃদ্ধ তাদের জন্য রয়েছে ফতুয়া আরও বেশি বিক্রি হচ্ছে, যারা শিশু তাদের সব ধরনের পোশাকই বিক্রি হচ্ছে। এছাড়াও নারীদের এইবার একটি বিশেষভাবে তারা বলেছেন যে অন্যান্য বার শাড়িটা বেশি বিক্রি হয়, কিন্তু এইবার তাদের সালোয়ার কামিজ বা 3 পিস সেটি বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও বিদেশের বাইরের যদি পোশাকের কথা বলি, সেক্ষেত্রে মেয়েদের যে এবং শাড়ি এবং 3 পিস রয়েছে সেটি এই পাকিস্তানি যে ট্রেন্ড রয়েছে সেটির প্রচলন সবচেয়ে বেশি এবং বেচা বিক্রি বেশি হচ্ছে। আমরা অনেক এখানকার যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, যারা ক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের যুক্তিটি হলো যে পাকিস্তানি ট্রেন্ডের যে এবার যে প্রচলন আছে সেটির একটি বিশেষ কারণ হচ্ছে যে পাকিস্তানি প্রোডাক্টের যে তাদের গুণগত মান এবং বিশেষ করে কালার এ সমস্ত দিক দিয়ে তারা সবসময় মানের সাথে গুণগত মানের সাথে দরের একটি সামঞ্জস্য রাখে, একই সঙ্গে অনেক বেশি টেকসই এবং রংগুলো মানুষের চোখে পড়ে। এসব দিক থেকে যারা ক্রেতা তারা বলছেন যে তারা এই পাকিস্তানি পোশাকের দিকে বেশি তাদের গুরুত্ব রয়েছে।
আমরা রাজধানীর আরও বেশ কয়েকটা জায়গাতে গিয়েছি, সেখানেও আমরা দেখেছি যে ঈদের যে কেনাকাটা সেটি বেশ জমজমাটভাবেই এগিয়ে চলছে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য কেনাকাটার। বকেয়া বেতন ভাতার দাবিতে চট্টগ্রাম ইপিজেটের সামনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি, শ্রমিকদের কত মাসের বেতন বকেয়া রয়েছে, সেই সঙ্গে জানাবেন সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কি বলছে। শম্পা সকাল 11টা থেকে ইপিজেডের সামনে সড়কটি অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এর মধ্যে কিন্তু ইপিজেড ব্যবসার নির্বাহী পরিচালক আব্দুল সোবহান চৌধুরী তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং শ্রমিকদের সাথে কথা বলে তাদেরকে জানিয়েছেন যে মালিক তাদেরকে বলেছেন আগামীকাল তিনি বেতন পরিশোধ করবেন। তবে শ্রমিকরা এই দাবি মানছে না এবং তারা বলছে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আছে। এছাড়া যেহেতু কারখানাটি লে অফ করা হয়েছে গত 5ই মার্চ, তাই শ্রম আইন অনুযায়ী তাদের 3 মাসের বেতন দিতে হবে এবং বোনাস পরিশোধ করতে হবে। বেতন না পাওয়ার কারণে বর্তমানে তারা চরম কষ্টে এই রোজার মধ্যে তারা চরম কষ্টে দিন যাপন করছেন। তাদের ঘর ভাড়া বকেয়া রয়ে গেছে, দোকানে তাদের বাকি পড়ে গেছে, সে টাকাগুলো তারা পরিশোধ করতে পারছেন না এবং এখানে তারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। বাড়ির মালিক তাদেরকে ঘর থেকে বের করে দিতে চাচ্ছেন। তাই তারা বলছেন যে এর আগেও কয়েকবার মালিক পক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছে। এর আগে 10ই মার্চ, 20শে মার্চ আশ্বাস দেওয়া হয়েছিল এবং সর্বশেষ আজকে বলা হয়েছিল তাদেরকে বেতন দেওয়া হবে। তাই তারা সকালে কারখানা প্রাঙ্গণে হাজির হন এবং এই কারখানায় প্রায় 2800 শ্রমিক কাজ করে এবং গত কয়েক মাস ধরে এই কারখানাটিতে শ্রমিক অসন্তোষ চলছিল। এর আগে 2021 সালে করোনাকালীন সময়ে যখন এই কারখানা মালিকের বাবা মারা যায়, তখন থেকে আসলে কারখানাটির সমস্যা তৈরি হয় এবং বর্তমানে যে ব্যবস্থাপনা পরিচালক তিনি আসলে দক্ষতার সাথে কারখানাটি পরিচালনা করতে না পারেন, আরও সংকট তৈরি হয় এবং শ্রমিকদের অভিযোগ বিভিন্ন সময় তাদেরকে কারখানায় তাদের বিভিন্ন ধরনের নির্যাতন বা বিভিন্ন ধরনের অসদাচরণ করা হয় এবং তাদেরকে ছুটি ছাটা থেকে বঞ্চিত করা হয়। তো যেহেতু লেভ ঘোষণা করা হয়েছে, তাই মালিক যে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু তিনি তার কথা রাখেননি, তাই শ্রমিকরা তার মালিকের কথায় তার আস্থা পাচ্ছেন না এবং সকালে মালিক এখানে হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির না হয়ে এক অডিও বার্তা পাঠান এবং শ্রমিকদের জানান যে তিনি এখন বর্তমানে ঢাকা অবস্থান করছেন এবং শ্রমিকদের যে বেতন দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, আগামীকাল পরিশোধ করবেন। এদিকে সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম ইপিজেড থেকে আগ্রাবাদ পর্যন্ত এবং ইপিজেড থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন জাতীয় চালকরা, কিন্তু শ্রমিকরা তাদের দাবি আদায় অনড় এবং তারা বলছেন আজকে যদি বেতন পরিশোধ না করা হয় তারা রাজপথ বা সড়ক ছাড়বেন না। শম্পা, এই ছিল আমার কাছে এখনকার মতো ইসিপির যে শ্রমিক আন্দোলনের সবশেষ। বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেটের সামনে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শিউলি। যত ঘনিয়ে আসছে ঈদ উল ফিতরের দিন ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। এছাড়া বিদেশি পণ্যের পাশাপাশি কদর বাড়ছে দেশীয় প্রসাধনীর, বলছেন বিক্রেতারা। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। এবার রোজায় অন্য সময়ের মতোই ঈদ বাজারে চোখে পড়ার মতো ভিড়। কেবল নতুন পোশাক নয়, পছন্দের প্রসাধনীর ব্যবহারে নিজেকে নতুন করে সাজিয়ে নিতেও আগ্রহী ক্রেতারা। শিশু থেকে শুরু করে নারীদের হাতে মেহেদির নকশায় পূর্ণতা পায় ঈদের আনন্দ। পোশাকের সঙ্গে হাত ভর্তি মেহেদি থাকলে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়। তাই পোশাকের সঙ্গে প্রসাধনীর দোকানে বাড়ছে ক্রেতা সমাগম। ফরিদপুরের নিউ মার্কেট, চকবাজার সহ 9টি উপজেলার হাটবাজারগুলোতেও একই চিত্র। ঈদ উপলক্ষে বাজারে এবার দেশীয় পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। যত দিন যাবে তত আরো বেশি ভিড় হবে, এই জন্য আর কি নিলাম, আগে ভাগেই নিচ্ছি আর কি। এই কারণে সবকিছু দামই স্বাভাবিক আছে, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মার্কেট। এদিকে শহরের সকল বিপণী বিতানে ক্রেতাদের কথা চিন্তা করে আনা হয়েছে নানা ডিজাইনের পোশাকের কালেকশন। এছাড়া রমজানের মাঝামাঝিতে এসে ঈদের কেনাকাটার সঙ্গে চাহিদা বাড়ছে প্রসাধনীর, বলছেন ব্যবসায়ীরা। দেশি পণ্য অনেক ভালো চাহিদা বর্তমান আগের তুলনায়, বাইরের পণ্য খুবই কম চলতেছে। ব্র্যান্ড বা মালা টালা এগুলো বেশি চলে। আর মেহেদির চাহিদাটা হচ্ছে কি, আমাদের কাছে রাঙাপুরে আছে, মমতাজ আছে, মমতাজের কালারগুলো এবার একটু গর্জিয়াস করছে, গতবার থেকে এবার একটু গর্জিয়াস কালার করছে। ফরিদপুরের জেলায় বিভিন্ন মার্কেটে ছোট বড় মিলিয়ে রয়েছে শতাধিক প্রসাধনীর দোকান। প্রতিদিনই এখানে আশপাশের জেলা থেকে ভিড় করেন ক্রেতারা। এখন ফরিদপুর। 2016 সালের 26 জুলাই রাজধানীর কল্যাণপুর জাহাজ বাড়িতে জঙ্গি আস্তারা সন্দেহে 9 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া
ও এসপি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই 3 আসামিকে 7 মে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে দিতে বলা হয়েছে। মিরপুরের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন 3 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিগত 15 বছরে ইসলামী ভাবধারার অনেককে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে ক্রসফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল, সেখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে। তারই একটি অংশ ছিল এই জাহাজবাড়ি হত্যাকাণ্ড। এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন এবং সেই কালচারের ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে। সে কারণে এটা একটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এবার দেশের বাইরের খবর। ইস্তাম্বুলের মেয়রের গ্রেপ্তার আর কারাদণ্ডের প্রতিবাদে 5ম দিনের মতো বিক্ষোভে উত্তাল তুরস্ক। রোববার বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এদিকে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির দাবি, প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতেই মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে এরদোয়ান প্রশাসন। বিস্তারিত জানাবেন ঈশিতা ব্রহ্ম। জলকামান, টিয়ার গ্যাস, পেপার স্প্রে কিংবা লাঠি সোটার আঘাত কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না এরদোয়ান বিরোধী বিক্ষোভকারীদের। রোববার ইস্তাম্বুলের মেয়র ইমামোলুর গ্রেফতার আর কারাদণ্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ র্যালিতে অংশ নেয় হাজার হাজার মানুষ। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, তাদের শান্তিপূর্ণ র্যালিতে হামলা চালিয়েছে পুলিশ। এদিকে রাজধানী আঙ্কারার মূল সড়কেই সরকার বিরোধী বিক্ষোভে নামেন তুরস্কের সাধারণ মানুষ। হাতে লাল ফুল নিয়ে সরকার বিরোধী বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন তারা। এ সময় জলকামান ছুড়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। 1 ঘণ্টা ধরে তাদের ওপর জলকামান ছোড়া হয়। বিক্ষোভকারীরা মাস্ক পরে, ছাতা নিয়ে কার্ডবোর্ড ব্যবহার করে নিজেদেরকে রক্ষার চেষ্টা করেন। ইস্তাম্বুলের 5ম দিনের মতো বিক্ষোভে জড়ো হওয়া তুরস্কের সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর ওজেল। তার দাবি, একরেম ইমামোলুকে গ্রেফতার আর কারাদণ্ড দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ইমামোলুর বিরুদ্ধে আনা হয়েছে সন্ত্রাসী সংগঠন পরিচালনা, দুর্নীতি, ঘুষ নেওয়া সহ আরও অনেক অভিযোগ, যা সবই মিথ্যা বলেও দাবি করেন তিনি। 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার কথা ছিল তার। Bu geceden itibaren ve yarından tezi yok. Parayı buradan kazanan, seyirciyi burada bulan, reytingi buradan yapan। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোলুকে দুর্নীতির দায়ে গ্রেফতার করে তুরস্কের একটি আদালত। এমন একদিনে তাকে গ্রেফতার করা হয়েছে যেদিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পাওয়ার কথা ছিল তার দলের। তাকে কারাগারে পাঠানোর এরদোয়ানের সিদ্ধান্তের সমালোচনা করেন ইউরোপীয় নেতারাও। এর প্রতিবাদে দেশটিতে চলছে গেল 1 দশকের বেশি সময় ধরে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। প্রায় 20 বছর ধরে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে ধরে রাখা এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমামোলু। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ। ভারতে খেলতে গিয়ে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে। এবার এএফসি এশিয়ান কাপ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও দেখা গেছে ভারতের অব্যবস্থাপনা। এদিকে সুনীল ছেত্রী ফেরায় ভারতকে সমীহ করেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ এবং অধিনায়ক। ভারত থেকে আরও জানাচ্ছেন তাসওয়ান নাফি। বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচে মাঠের অনুশীলনের মতো অব্যবস্থাপনা দেখা গেল আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়েও। বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের জন্য সম্মেলন কক্ষে রাখা হয়নি কোনো ইন্টারনেটের ব্যবস্থা। এত সমালোচনার ভেতর হতে যাওয়া এফসি এশিয়ান কাপের বাছাই বাংলাদেশ ভারত মুখোমুখি হচ্ছে কাল। ইংলিশ লিগের ফুটবলে খেলা হামজার বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হওয়ার সাথে সাথে ভারত অবসর ভেঙে দলে ফিরে আনে সুনীল ছেত্রীকে। তাই সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার কাছে জিজ্ঞাসা কাকে এগিয়ে রাখবেন তিনি। উত্তরে ভারতকে বেশ সমীহ করলেন তিনি। আপনি যখন আপনি বড় ভাইয়ের সাথে খেলেন
আপনি সব সময় দিতে চান না, আমরা সেম। সো এইটা আমার অ্যান্সার, মানে উই ওয়ান্ট টু উইন এগেইনস্ট ইন্ডিয়া। আর প্রেশার তো আছে, প্রত্যেক ম্যাচ প্রেশার আছে, কিন্তু এই ম্যাচ আর একটু ফোকাস আছে, কারণ এটা ইন্ডিয়া। আর এটা আপনারা জানে কি হয়েছে লাস্ট 1 বছর না। সো আমরা প্রেশার ফিল করতেছি, বাট এট দ্য সেম টাইম উই আর কুল। র্যাঙ্কিং বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও দল হিসেবে নিজেদের এগিয়ে রাখলেন কোচ হাভিয়ার কাবরেরা। জানান যে তার মানসিকতা নিয়ে খেলবে তার দল। For the last 3 years and try to find the right balance between those seniors that still had that ambition and that passion for playing for the national team with the right blend with the potential and talented young players. And since then, obviously, I think এদিকে জয় পেতে বেশ আত্মবিশ্বাসী ভারতীয় অধিনায়ক। জানালেন সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তিতে শক্তি বাড়বে দলের। মঙ্গলবার এশিয়ান কাপের বাছে সি গ্রুপের 2 দলেরই প্রথম ম্যাচ, তাই নিজেদের মাঠে ভারত কিংবা অতিথি বাংলাদেশ চাইবে 3 পয়েন্ট নিজেদের করে নিতে। তাসওয়ার নাফি, এখন শিলং, ভারত। শেষ করব এখন দুপুর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিকেএসপির মাঠে হার্ট অ্যাটাক তামিমের, সাভারের হাসপাতালে রিং পরানোর পর সিসিইউতে স্থানান্তর, অবস্থায় স্থিতিশীল বলছেন চিকিৎসক। আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি, যেখানে যতটুকু করার প্রয়োজন ছিল আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। রেলপথে ঈদযাত্রায় 11 সিন্ধুর সহ 2টিতে বিলম্ব, যানজট এড়াতে আগেই ঢাকা ছাড়ছে অনেকে, বাসে বেশি ভাড়ার অভিযোগ। কোথাও জাম নেই, কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু জাম হতে পারে। স্বাভাবিক সময় ভাড়া 500, 1200, 1500 টাকা চায়। 50 বছর পর সন্দ্বীপবাসী পেল ফেরি, দুর্ভোগের অবসান, উদ্বোধনে 6 উপদেষ্টার যোগদান, ভার্চুয়ালি বক্তব্য প্রধান উপদেষ্টার। জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে 9 জনকে হত্যায় 3 পুলিশ গ্রেপ্তার, পরিকল্পিতভাবে ইসলামপন্থীদের ক্রস ফায়ারে দেয়া হতো বললেন প্রসিকিউটর। এরদোয়ান বিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল তুরস্ক, নির্বাচনকে প্রভাবিত করতেই প্রতিদ্বন্দ্বীকে গ্রেপ্তার, অভিযোগ প্রধান বিরোধী দলের। এরই সাথে শেষ করছি এখন দুপুর। সাথে থাকার জন্য ধন্যবাদ।